সুশাসন, সে শাসন ব্যবস্থা আজকাল দুনিয়াতে এই কথাটা উঠে গেছে। মানুষ বলে যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটা আপনি কতটুকু জোরদার করতে পেরেছেন, কারণ মালিকানা তো কারো দিয়ে দেওয়া হয় না দেশে, জনগণের যেহেতু মালিক, সে ব্যবস্থাপনায় আপনি সাময়িকভাবে থাকলেন, ব্যবস্থাপনায় আপনি কতটুকু সফলতা অর্জন করেছেন, ব্যর্থতা আছে সেটাও নিরীক্ষণ হয়। সুতরাং আজকের দুনিয়াতে সবচেয়ে বেশি প্রতিপাদ্য জিনিস হচ্ছে, এবং আমাদের কন্ট্রিবিউটর জানালো এ সম্পর্কে দু একটা নিবন্ধও লিখেছেন, এবং এই বিগত পার্লামেন্টে কথাটা আমরা খুব স্ট্রেস করেছি যে পারফরমেন্স সম্পর্কে আপনি একজন লোককে এখানে নিয়োগ দিয়েছেন, তিনি সঠিক পারফরমেন্স দিচ্ছেন না। একজন মন্ত্রী বলেন, একজন কর্মকর্তা বলেন, একজন কর্মচারী বলেন, যাকেই বলেন, তিনি প্রজাতন্ত্রের এই দপ্তরটি দখল করে বসে আছেন, কিন্তু পারফরমেন্সটা যদি সঠিকভাবে না দেয়, এটাও নিরীক্ষা প্রতিবেদনের মধ্যে আসবে, এবং সেটা করা হচ্ছে, এবং তাতে আমরা দেখছি যে খুব স্ফীত ফল আসছে। এবং এগুলির মধ্যে ধরেন কমপ্লেন অডিটর জেনারেল তো তার কাজটা সে করেছে, এবং এটা পাবলিক অ্যাকাউন্টস কমিটি, সরকারি হিসাব সংক্রান্ত কমিটি, এবং আপনি যেটা সরকারি প্রতিষ্ঠান তো আজকে ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে, তারা সেখানে ধরেন অডিটের বা আদার সেগুলির দৈনন্দিন কাজকর্ম বা অন্যান্য ঘটনা প্রবাহ, অডিট সংক্রান্ত কিছু পরামর্শ তারা দিতে পারে, কিন্তু অডিট নিরীক্ষা করার একমাত্র দায়িত্ব হচ্ছে সরকারি হিসাব সংক্রান্ত স্থায়ী কমিটি। বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, লকডাউন চলছে, এরই মধ্যে আবার গার্মেন্টস ফ্যাক্টরি সহ বিভিন্ন কলকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, এবং মানুষ ঢাকা ছেড়ে ছুটতে শুরু করেছে ঢাকার বাইরে, এবং বিশেষ করে সাভারের দিকে, এবং ঢাকার বাইরে থেকে মানুষ ঢাকার দিকে ছুটে আসতে শুরু করেছে। পরিস্থিতি বাংলাদেশের একেবারেই নিয়ন্ত্রণের বাইরে এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে, কেননা প্রতিদিনই কোনো না কোনো রেকর্ড বাংলাদেশে করে তুলেছে, কখনো আক্রান্তের, কখনো মৃতের, কখনো পরীক্ষার বিপরীতে শনাক্তের। পর্যাপ্ত পরিমাণ পরীক্ষা করা যাচ্ছে না, একই সঙ্গে নানা রকমের সংকট আমরা দেখতে পাচ্ছি, হসপিটালে আইসিইউ সংকট, বেডের সংকট, এবং টিকার সংকট তো আছেই। টিকা নিয়ে নানা রকমের প্রতিশ্রুতি নানান জায়গা থেকে আসছে, কিন্তু বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী যে পরিমাণ টিকা দরকার, সেই পরিমাণ টিকার সংস্থান এখনও পর্যন্ত করা যায়নি। কাজেই বাংলাদেশের সিংহভাগ মানুষকে যতক্ষণ পর্যন্ত না ভ্যাকসিনেটেড করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোভিডের সংকট থেকেই যাচ্ছে, অর্থাৎ কোভিডকে ঘিরে যে মৃত্যুর আশঙ্কা এবং মৃত্যুর সংকট, সেই সংকট থেকেই যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়ে আছে, যে কারণে ফ্যাক্টরি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে, জীবন জীবিকার সংকট। জীবনও রক্ষা করা যাচ্ছে না, জীবিকা নিয়েও সংকট। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কথা আমরা দীর্ঘদিন যাবত শুনছি, ব্যাংকে প্রচুর রিজার্ভ রয়েছে, আমরা পার ক্যাপিটা ইনকামে অনেক এগিয়ে গেছি। সব শুনবার পরেও মনে হচ্ছে যে জীবিকার যে সংকট, সেটিও বাংলাদেশ আসলে মোকাবেলা করতে অনেক ক্ষেত্রেই সফল হচ্ছে না। এবং বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন যাবতই অনুপস্থিত। অনেকেই মনে করেন, সরকারের সমর্থক গোষ্ঠীরাও আমরা সংসদে দেখেছি, তারা কথা বলছেন যে রাজনীতি আর এখন রাজনীতিবিদদের হাতে নেই, রাজনীতির জায়গাটা এখন প্রশাসনের কর্তা ব্যক্তিরা দখল করে নিয়েছেন। আর সংবাদ মাধ্যমে আমরা যেসব খবরাখবর দেখি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানটাও রাজনীতির বাইরে কেউ, কখনো হেলেনা জাহাঙ্গীর, কখনো ভিকারুন্নেসা স্কুলের অধ্যক্ষ, কখনো সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদকের পদত্যাগ, এইসব নানা বিষয় নিয়ে, যেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, সেই সব বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। মূলত দেশের এই যে রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয় এবং সামগ্রিকভাবে কোভিড পরিস্থিতি, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়বস আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, এবং ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আহমেদ হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে সাধারণ ছুটি, লকডাউন, শাটডাউন, কঠোর লকডাউন, ঈদের সময় একটা শিথিল করতে হলো, আবার হঠাৎ এর মধ্যেই যে 23 তারিখ থেকে 5 তারিখের মধ্যে যে কঠোর লকডাউন, তার মধ্যে আবার কলকারখানা খুলে দেওয়ার যে সিদ্ধান্ত হলো, এবং গতকালকে আপনি দেখছেন যে একদিকে ঢাকামুখী মানুষের ঢল, অন্যদিকে ঢাকা থেকে সাভারমুখী মানুষের ঢল। সো আসলে এরকম চলতে থাকলে আমরা কি কোভিড থেকে মুক্তি পাবো কিনা, এবং সরকার যে সিদ্ধান্তে অটল থাকতে পারছে না, তার কারণ কি? ধন্যবাদ আপনাকে। আমরা তো কোভিডে আক্রান্ত, সারা পৃথিবীও আক্রান্ত। আমি আজকে দেখলাম
ডেল্টা ভেরিয়েন্টে এখন 132টি দেশ আক্রান্ত। আমেরিকা এখন থার্ড ওয়েভ চলছে, যেখানে আপনার ভ্যাকসিনেটেড হয়ে গেছিল, ইউকেতে ভ্যাকসিনেটেড হয়ে গেছে, তারপরে কিন্তু আক্রান্ত হচ্ছে ডেল্টা ভেরিয়েন্টে। অস্ট্রেলিয়া তো গতকালকে সেনাবাহিনী ডেপ্লয়মেন্ট করেছে। কাজেই টোটাল বৈশ্বিক সিচুয়েশনটা খারাপ, আমাদের দেশের অবস্থা তো আছেই। সেই অবস্থায় গভর্নমেন্টের দিক থেকে যে করণীয় যাওয়া, যদি আপনি লকডাউন না করি, এই যেমন আপনি রেফারেন্স হিসেবে আনি চাঁপাইনবাবগঞ্জে যেভাবে আক্রান্ত হয়েছিল, লকডাউন দেওয়ার পরে কিন্তু সেটা কন্ট্রোল হয়েছে। খুলনা, রাজশাহী, এই যে অঞ্চলগুলো যেভাবে আক্রান্ত হয়েছিল, আগের চেয়ে কিন্তু ক্রমশ কমে আসছে লকডাউনের কারণে। কাজে লকডাউন দিয়ে কিন্তু অনেকটা কমে আসছে। তো ভারতীয় এই ভাইরাসটার কারণে কিন্তু আমরা বেশি এফেক্টেড হয়ে গেছি। কারণ প্রথমত কথা হলো যে আপনার সীমান্তবর্তী এলাকাগুলো, এই এলাকার মানুষগুলো কিন্তু চিকিৎসা বলেন, কোনো আপনার মার্কেটিং বলেন, তারা কিন্তু ভারতে চলে যায়। তা ঢাকা আসতে যত সময় লাগে, আপনার যত ব্যয় হয়, তার চেয়ে সহজ হচ্ছে আপনার ক্যালকাটা অথবা ইন্ডিয়া চিকিৎসার জন্য। আপনার সহজলভ্য, আবার ভালো মানের চিকিৎসাও পাওয়া যায়। সেই কারণে ভারত যখন ব্যাডলি অ্যাফেক্টেড হয়ে গেল, তখন অনেকেই সেখানে যারা ছিল তারা ফিরে এসেছে, তারা কিন্তু ওই ভাইরাসটা এফেক্টেড হয়ে আসে। যে কারণে সীমান্তবর্তী অঞ্চল কিন্তু একেবারে ব্যাডলি এফেক্টেড হয়ে গেছে। যে কারণে এখন আগে যে শহরে যেটা ছিল, গ্রামের মানুষ বিশ্বাসই করতো না, না না এটা তো বড় লোকের অসুখ, এটা বড় লোকের রোগ, এটা শহরের, এটা আমাদের জন্য না। এখন কিন্তু গ্রামেও এটা কিন্তু ছড়িয়ে পড়েছে। আমি গ্রাম থেকে ঘরে ঘরে আছে। হ্যাঁ, আমি গ্রাম থেকে এসেছি, অনেকে মারা গেছে। কি তারপরেও দুঃখজনক হলো যে মাস্ক ব্যবহার করছে না। এত বলার পরেও মাস্ক ব্যবহার করছে। কেন মানুষ শুনছে না? একটা হলো যেমন ইউরোপের মানুষ, আমেরিকার মানুষ যতটা সচেতন, আমার দেশের মানুষ এতটা সচেতন হয়ে ওঠেনি। এবং গ্রামের মানুষ এখনো কিন্তু আপনি দেখেন একেবারে একসাথে বসে আড্ডা মারতেছে, চা খাচ্ছে, স্টলে বসে চা খাচ্ছে। এখন সব জায়গায় গিয়ে আপনি পুলিশ কী করবে? এখন এই বিষয়গুলো তো আমাদের প্রবলেম আছেই। তো এখানে আমাদের লকডাউন দিতে হচ্ছে, আবার লকডাউনকে ইজি করতে হচ্ছে। একটা হচ্ছে অর্থনীতি, আবার অর্থনীতিকেও বাঁচিয়ে না রাখলে আমার জীবনও বাঁচবে না, তখন অনাহারে মারা যাব, না খেয়ে মারা। কিন্তু যখন আপনি 10 দিন আগেই বলছেন যে এবার কঠোর লকডাউন হবে, সব বন্ধ থাকবে, হ্যাঁ, আবার আপনি কিছুদিন না যেতেই সব খুলে দিচ্ছেন, তার মানে হ্যাঁ, আপনি আমি আপনার কঠোর সিদ্ধান্তে থাকতে পারি না, স্থির থাকতে পারছেন আমি না। তো মানবিক। গভর্নমেন্ট তো আমার তো গভর্নমেন্ট তো আপনার মানবিকতা যে শেষ পর্যন্ত অমানবিকতার রূপ না নিবে, না, আমার মানবিক, আমি কঠিন হচ্ছি জীবনকে রক্ষা করার জন্য, আবার ইজি হচ্ছি আবার আমার সেই জীবিকার জন্য। এখন আপনি যদি যেমন কালকে থেকে আপনার এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যেগুলো আছে, গার্মেন্টস সেক্টর খুলে দেওয়া হচ্ছে, এক্সপোর্ট যদি না হয় তাহলে আমার ডলার কোত্থেকে আসবে, বৈদেশিক মুদ্রা কোত্থেকে আসবে? কিন্তু বিশাল রিজার্ভ আছে। ওই রিজার্ভ তো থাকবে না, কয় মাসের আছে? আমার যে ভ্যাকসিন কিনতে হচ্ছে, ভ্যাকসিন স্টক করতে হচ্ছে, এতে আমার ডলার চলে যাচ্ছে না। কাজে আমাকে তো আর্নিং করতে হয়, আমাকে রাষ্ট্রকেও আর্নিং করতে হয়, উপার্জন করতে হয়। উপার্জন না করলে আপনার রাষ্ট্রের এই ব্যয়ভার কী ব্যয় বহন করবেন? আপনি যেটা বলছেন ভ্যাকসিন কিন্তু এখন ইনশাল্লাহ আগের জায়গায় নেই। আমরা এখন স্টক মোটামুটি হয়ে গেছে। আমরা ধরুন 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে যাত্রা শুরু হবে। এখন গ্রামে গ্রামে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ভ্যাকসিনের কোনো কমতি নেই, ঘাটতি নেই। এবং আমি এটা বলবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত ভ্যাকসিন সেই পরিমাণে, যে পরিমাণে এসছে তার তো একটা বড় অংশ আরও পাইপলাইনে আছে। আমি আরও কথা বলি, আপনি চীন থেকে কিছু টিকা কিনেছেন, ভারত থেকে কিছু টিকা কেনা, আর যুক্তরাষ্ট্র থেকে কিছু উপহার সামগ্রী। ভ্যাকসিন কূটনীতিতে আমি এক কথা বলবো, এটা গর্বের সাথেই বলবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুনশিয়ানা দেখিয়েছেন। আপনি যদি বলেন চীন, যদি বলেন রাশিয়া, যদি বলেন আমেরিকা, এই সমস্ত দেশগুলোকে ম্যানেজ করে আপনার ভ্যাকসিন আনা, এবং জাপান, WHO, এগুলোকে ম্যানেজ করে আপনার এই ভ্যাকসিন আনা, এটা কিন্তু কূটনীতিতে তার বিরাট সাফল্য। চীন থেকে আনলে অন্যরা ক্ষুব্ধ হইতে পারে, ওই জায়গাটা ম্যানেজ করেছেন। রাশিয়া থেকে আনলে অন্যরা ক্ষুব্ধ হইতে পারে, আর ওয়ার্ল্ড পলিটিক্সের বিষয় তো আছেই, তাই না?
সুতরাং আমরা যেমন জাপান থেকে কিন্তু আমরা 30 লাখ অ্যাস্ট্রাজেনেকা আসছে, আজকে বোধহয় 8 লাখ এসে গেছে। কাজেই এখন আমাদের ভ্যাকসিনের সেই সমস্যা হচ্ছে না, কারণ আমরা চুক্তি হয়ে গেছে এবং রাশিয়ার সাথেও চুক্তি হওয়ার পথে, আমেরিকার থেকেও আসছে ফাইজার, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা কোভ্যাক্স না, জি কোভ্যাক্স থেকে তারা দিচ্ছে কিন্তু আমাদেরকে। জি, কাজেই এটা হচ্ছে আমাদের আসছি আপনার গভর্নমেন্টের সবচেয়ে বড় সফলতা। মিস্টার জহিরুদ্দিন স্বপন, কোভিড পরিস্থিতি এবং সেটি বাংলাদেশ কিভাবে অ্যাড্রেস করছে বলে বা কতটা করতে পারছে বলে মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে এবং তৃতীয় মাত্রা সম্মানিত দর্শকদেরকেও ধন্যবাদ, এবং আমাদের ছাত্র জীবনের আমরা প্রিয় সহকর্মী আওয়ামী লীগ নেতা জনাব আহমেদ হোসেন সাহেবের কাছ থেকে এতক্ষণ সরকারের যে কোভিড পরিকল্পনা, মোকাবেলা, টিকা, ভ্যাকসিনেশন, লকডাউন ইত্যাদি সম্পর্কে ওনার মুখ থেকে শুনছিলাম। ইতিমধ্যে এটা খুব পরিষ্কার যে সরকারের এ বিষয়ের সকল ধরনের তৎপরতাই একটা স্ববিরোধিতার মধ্যে ঘুরপাক খাচ্ছে প্রথম থেকেই। এবং যখন সারা পৃথিবীতে করোনা শুরু হলো, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তখন ধানমন্ডিতে উপনির্বাচন করছে এই সরকার গত বছর 2020-এর মার্চে, 5ই মার্চে, এবং এমনকি সরকার প্রধান নিজেও সেখানে ভোট দিতে গিয়েছিলেন। এর পরপরই 20শে মার্চ থেকে সমস্ত কিছু বন্ধ হয়ে গেল এবং স্কুল কলেজ আজ পর্যন্ত বন্ধ। এর মধ্যে বিভিন্ন পাবলিক প্লেসে দোকানপাট বারবার খুলেছে, বারবার বন্ধ হচ্ছে, কিন্তু স্কুল কলেজ একেবারেই বন্ধ রহস্যজনক কারণে। এর কোনো সঠিক ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারছে না সরকারের পক্ষ থেকে। বাংলাদেশে যদি WHO নিয়ম অনুযায়ী নিরাপত্তার মাত্রায় যেতে হয়, তাহলে শতকরা 80% জনসংখ্যাকে টিকার আওতায় আনতে হবে। তাতে 13 কোটি মানুষকে টিকা দিতে হবে। 13 দুগুণে 26 কোটি টিকা লাগবে, এবং এর মধ্যে বয়স্ক লোকের সংখ্যা আপনার খুব 60-এর ঊর্ধ্বে, এমনদের সংখ্যা প্রায় শতকরা 25%। তো সেই হিসাবে যে টিকা অগ্রাধিকার ভিত্তিতে তাদের দেয়া দরকার। আবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা যাচ্ছে, বিশেষ করে আপনার বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে স্বাস্থ্যকর্মী, ডাক্তার এরা অগ্রাধিকার পায়। এই ধরনের হিসাব নিকাশ করলেও যে মিনিমাম যে পরিমাণ টিকা সংগ্রহ করা দরকার, সেই টিকা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ নিশ্চিত করতে পারেনি। কেবলমাত্র কোভ্যাক্সের কিছু উপহার, ভারত থেকে আসা সামান্য কিছু উপহার, কিন্তু টিকা বাংলাদেশ চাইলেও এখন কতটা কিনতে পারবে, কতটা পারবে না, সেটা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে। যে টিকার জন্য বাইরের থেকে কিন্তু প্রচুর টাকা এসছে, হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান এখন ডেভেলপমেন্ট কিন্তু টাকার সমস্যা নাই, এবং সরকার সম্ভবত এই অর্থের সংকুলনের উপরে ভর করেই বেশ বড় বড় লম্বা লম্বা কথা বলছে। কিন্তু ব্যবস্থাপনার সংকট আর তহবিলের সংকট কিন্তু এক না। তহবিল নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না, কেননা গোটা বিশ্বই এই বিষয়ে কিন্তু এগিয়ে আসছে। প্রশ্নটা হচ্ছে ব্যবস্থাপনার। সময় মতো যদি উদ্যোগটা নেওয়া হতো, তাহলে আরও অনেক টিকা পাওয়া যেত। কিন্তু তখন রহস্যজনক কারণে একমাত্র ভারতের সিরাম ইনস্টিটিউটের উপরেই ভ্যাকসিনকোর মাধ্যমে, ভ্যাকসিনকোর ব্যবসায়িক স্বার্থের কারণে যে নির্ভরশীলতা, সে কারণে অন্য কোনো উৎসের দিকেই সরকার খেয়াল করলো না, এবং সে কারণে এখন তারা কিন্তু টিকা চাইলেও পারবে কিনা সন্দেহ আছে। এর সঙ্গে তো আপনার ডেল্টা ভেরিয়েন্ট সহ অন্যান্য কোন ভেরিয়েন্ট কোন টিকাতে কাজে লাগতে পারে, কাজে লাগবে না ইত্যাদি নানান রকম প্রশ্ন রয়ে গেছে। 26 কোটি টিকা যে বাংলাদেশকে নিশ্চিত করতে হয়, তার মধ্যে এই পর্যন্ত মাত্র প্রথম ডোজ টিকা দিয়েছে 80 লক্ষের মতো, 80 লক্ষের মতো গত 28শে জুলাই হিসাবে দেখলাম। দ্বিতীয় ডোজ টিকা দিয়েছে মাত্র 40 লক্ষ মানুষ। কোথায় আপনার 26 কোটি আর কোথায় 40 লক্ষ? এই ব্যবধানটা দেখলেই কিন্তু বোঝা যায়। যদি শতকরা 50% মানুষকেও দিতে হয়, দেওয়া যায়, তাহলে কিন্তু প্রতিদিন গড়ে 6 লক্ষ করে টিকা দিতে হবে। এটা জাস্ট পরিসংখ্যান। তো মুখে মুখে রাজনীতি করলাম, বক্তৃতা করলাম, আমাদের দেশের মানুষ যেহেতু সহজ সরল সাধারণ এবং নিচু তলায় যেহেতু শিক্ষা দীক্ষার অভাব আছে, এবং যেহেতু গণমাধ্যম আমরা নিয়ন্ত্রণ করি, সে কারণে এই ধরনের ভাষা ভুল তথ্য বলে এক ধরনের হাইপ তোলা যায়। কিন্তু স্বাস্থ্যের মতো একটা বিষয় তো সম্পূর্ণই বিজ্ঞান, এবং কি পরিমাণ টিকা আসছে, কি পরিমাণ টিকা আসছে না, মানুষের বয়স কত, কোন বয়সের মানুষের কি ঝুঁকি,
এই সবটাই কিন্তু এক ধরনের বৈজ্ঞানিক তথ্য এবং পরিসংখ্যানের উপরে নির্ভর করে। সেই বিবেচনায় আমরা গোটা দেশ একটা ঝুঁকির মধ্যে আছি, তা কেবলই সরকারের টিকা সংক্রান্ত রোডম্যাপের অভাবের কারণে, যে রোডম্যাপ এখন পর্যন্ত সরকার কিন্তু করতে পারেনি। লকডাউন নিয়েও সেই একই অবস্থা। মুখ রক্ষা করার জন্য লকডাউন শব্দটা ব্যবহার করা হচ্ছে, কিন্তু লকডাউনকে মিন করা হচ্ছে না। আপনার পিছনেই এই যে এই মুহূর্তেই যে ফেরির ছবি দেখা যাচ্ছে এবং এই যে আসা যাওয়া ইত্যাদি মিলিয়ে অথবা অন্যান্য সমস্ত ক্ষেত্রে জনসমাগমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকার কিন্তু সেই পরিমাণ সতর্কতা সাবধানতা মিন করতে পারছে না। হ্যাঁ, গণমাধ্যমে লকডাউন দেই নাই এই অভিযোগকে দূর করার জন্য এক ধরনের লকডাউন ঘোষণা করা হচ্ছে, আবার অর্থনীতি নিষ্ক্রিয় হয়ে পড়ছে সেই অভিযোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আবার একই সঙ্গে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলিকে খোলা রাখা হচ্ছে, শপিং মল বিভিন্ন সময় খুলে দেওয়া হচ্ছে। এই সব কিছু মিলিয়ে এক কথায় যেটা বলা যেতে পারে যে সরকার কেবলমাত্র পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলছে, কিন্তু পরিস্থিতির ভয়াবহতাকে সঠিকভাবে অনুভব করা, উপলব্ধি করা এবং সেই অনুযায়ী একটা রোডম্যাপ তৈরি করা এবং সেই রোডম্যাপ অনুযায়ী লজিস্টিক্সগুলিকে ম্যানেজ করা, এটা কিন্তু এখন পর্যন্ত সরকার করতে পারেনি। এবং এই না পারাটার কোনো সরল স্বীকারোক্তি এবং এটার জন্য অন্য সকল শক্তিগুলিকে যে সমাবিষ্ট করা, সমাজের অন্যান্য স্টেক হোল্ডারকে জড়ো করে এটাকে একটা জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে সমাধানের জন্য একটা জাতীয় ঐক্যমত তৈরি করা, সে বিষয়ে কিন্তু তার কোনো আগ্রহ নাই। কেবলমাত্র লোক দেখানো এবং অভিযোগ থেকে মুক্তি পাওয়ার একটা কৌশল ছাড়া আর পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলা ছাড়া সরকারের কর্মকাণ্ডের মধ্যে কিন্তু আর তেমন কিছু কোনো বিশেষজ্ঞ খুঁজে পায়নি। জি, আমাদের হোসেন আপনি শুনছিলেন এবং আপনি বলবেন, কিন্তু আমি তার সঙ্গে আরেকটা বিষয় যুক্ত করে দিতে চাই যে আমরা গত বছরের শুরুর দিকে যেমনটা লক্ষ্য করছিলাম যে প্রস্তুতির অভাব প্রায় সকল দেশেরই ছিল, সেটি বাংলাদেশেরও ছিল। অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি এগুলো বড় বড় সংবাদ হয়ে এসেছিল। বছর শেষে এসে পরিস্থিতি বাংলাদেশ মোটামুটি খানিকখানি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছিল এবং বিশ্বের যে 20টি দেশ সবচেয়ে বেশি ভালো করছিল, বাংলাদেশ তার মধ্যে একটি। প্রধানমন্ত্রী সতর্ক করছিলেন বা বলছিলেন যে মার্চ নাগাদ দ্বিতীয় ঢেউ আসতে পারে এবং সেটি আসলো, কিন্তু আমরা এবারও দেখলাম যে প্রস্তুতির সেই অভাব, একই রকমের অভাব। এবং দুর্নীতি যেটি গত বছর এত আলোচিত হলো, স্বাস্থ্য খাতের দুর্নীতি এবছরও বেশ ভালোভাবেই আছে। এমনকি স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় স্বজনের দুর্নীতির খবর, এবং সেটি গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জের মেডিকেল কলেজ হসপিটালে বঙ্গমাতার নামে সেই হসপিটালে পর্যন্ত দুর্নীতির খবরাখবর বেরোয়। প্রতিদিনই কোনো না কোনো কাগজ আমরা দেখি যে এই হসপিটালে কেনাকাটায় এই অনিয়ম, এই দুর্নীতি। তো আসলে এই পরিস্থিতিতে যদি দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে পড়ে একটি মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, তার দপ্তরসমূহ, তাহলে আসলে পরিস্থিতির কি উন্নতি হবে? আর এই কথামালার মধ্যেই তো সবকিছু সীমাবদ্ধ থাকছে। জিদুল ভাই, আমি এই কোভিডের মাঝে এটাই আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি, কোভিড চ্যালেঞ্জ। না, নিঃসন্দেহে, কিন্তু আপনি তো এই মুহূর্তে আমি রাজনীতি নিয়ে কথা বলবো না, সেই খাতে তো দুর্নীতিও আছে। আমি রাজনীতিও নিয়ে কথা বলবো না। আমি কোভিডের, স্বপন ভাই তার মতো করে বলেছেন, উনি অপোজিশন বেঞ্চ থেকে যে ভাষায় বলতে হবে সেই ভাষাই বলেছেন। তা আমি পজিশন বেঞ্চ থেকে আমাকে তো কথাগুলো বলতে হবে। যেমন বলছেন অব্যবস্থাপনা, তো অব্যবস্থাপনা থাকলে এই পর্যন্ত আসলাম কি? আপনি তো বললেন যে একটা পর্যায়ে আমরা সাকসেস হয়েছি। আবার এখন সবচেয়ে খারাপ যে দেশগুলোর অবস্থা, এখন বাংলাদেশ আপনি তার বলেন, মধ্যে 5-6টি দেশের মধ্যে একটি। ব্রিটেনের জনসংখ্যা কত? 6 কোটি। তারা ভ্যাকসিনেটেড হয়েছে। আবার সেই দেশে 300 প্রফেসর মারা গেছে। এই রোগটি সম্পর্কে তো পৃথিবীর কোনো ডাক্তার এর আগে পরিচিত ছিল না। এই রোগটা প্রথম দিকে হ্যান্ডেল করতে গিয়ে অনেকে মারা গেছে। এখন ডাক্তাররা অভিজ্ঞ হয়েছে। 6 কোটি মানুষের দেশ ব্রিটেন যদি আবার থার্ড ওয়েভ শুরু হতে পারে, তারা লকডাউন দিয়েছে। তাদের লকডাউনটা কার্যকর করা যত সহজ, ইউরোপিয়ানরা একটু সচেতন বেশি, জনসংখ্যাও কম, আর আমাদের দেশের মানুষের জনসংখ্যাও বেশি। 17 কোটি 18 কোটি দেশ বাংলাদেশ। এখানে লকডাউন লোক দেখানো না, লকডাউন আমরা লকডাউনই দিয়েছি। এখন কি আমাকে বলবেন সেনাবাহিনী কি মানুষকে পেটাবে, পুলিশ টর্চার করবে, টিয়ার গ্যাসের সেল মারবে? সেভাবে কি করবো? নো, এইভাবে আমরা করতে পারবো না। কারণ এই গভর্নমেন্টের মানবিক দিক আছে, আর এই গভর্নমেন্ট আপনার জনসমর্থিত গভর্নমেন্ট, জনগণের প্রতি ভালোবাসা আছে। একদিকে
কোভিডে মারা যাবে, আবার পুলিশের গুলিতে মারা যাবে, এইটা তো এই গভর্নমেন্ট করতে পারবে না। আমরা আহ্বান জানাতে পারি, আবেদন করতে পারি, সে আবেদনে কেউ সাড়া দিচ্ছে, কেউ সাড়া দিচ্ছে। যেমন এখন মানুষ না, কিন্তু জনপ্রিয় সরকার, জনগণের সরকার, না, আমাদের জনগণ তার কথা শুনবে না কেন? তার প্রতি আস্থা কথা রাখবে হলো না কেন? আপনার জনগণ শুনবে না কেন, এটা কিন্তু ভারতের ক্ষেত্রে প্রযোজ্য, আমেরিকার ক্ষেত্রে প্রযোজ্য, পৃথিবীর সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য। কাজে সেটা জনপ্রিয় সরকার শুনবে না কেন, এটা ভিন্ন জিনিস। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কোভিড থেকে কিভাবে বেরিয়ে আসবো। যেমন স্বপন ভাই বলেছেন যে আমাদের ভ্যাকসিন কিন্তু এখন 2,42,45,000 ভ্যাকসিন বাংলাদেশে আছে, এবং ডিসেম্বরের মধ্যে আমরা 10 কোটি পাবো বলে আমরা আশা করছি। আবার পাইপলাইনে আরও চুক্তি হচ্ছে। কাজেই শর্মাই যেটা বলেছেন, আপনার এই 24 লক্ষ মানুষকে, 24 কোটি মানুষকে দিলে 23 কোটি ডোজ 26 কোটি মানুষ, 23 কোটি লাগবে, 13 13 কোটি কোটি মানুষ, মানুষকে দিলে 26 কোটি 26 কোটি। তো সেটার জন্য তো আমাদের প্রস্তুতি হচ্ছে। যেমন আমরা এখন গভর্নমেন্টের পরিকল্পনা হচ্ছে আপনার সপ্তাহে 60 লাখ টাকা দেওয়া, এটা অলরেডি রোডম্যাপের কথা বলছি। এবং আবার চিন্তা হচ্ছে যে 1 কোটি দেওয়া যায় কি না। সরকার রোডম্যাপ নাই, রোডম্যাপ ছাড়া গভর্নমেন্ট চলছে। 7 তারিখ থেকে ইউনিয়ন পর্যায়ে, তাহলে তো আবার আমরা শুনলাম যে আগামী বছর পর্যন্ত রোডম্যাপ, যে আগামী বছরের মধ্যে শেষ করা। রোডম্যাপের তো শেষ নাই। তো এখন আবার আপনার যে হিসাব, তাতে তো এই বছরের আগামী 2-3 মাসে শেষ হয়ে যাবে। শেষ নাই, আপনার রোডম্যাপের শেষ নাই, পৃথিবীর কোথাও রোডম্যাপের শেষ নাই, পৃথিবীর কোথাও উন্নয়নের শেষ নাই। আপনি বলেন উন্নয়নের কোনো জায়গায় কোনো দেশ উন্নত হয়ে গেছে, আমেরিকা, রাশিয়া, চীন, তারা থেমে আছে, আবার এগিয়ে যাচ্ছে। কাজেই এই রোডম্যাপের শেষ নাই। আপনার কোভিড কত সময় কাল থাকবে এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। কাজে কোভিড ফ্রি পৃথিবী, কোভিড ফ্রি যদি না হয়, আমি একা হব না। হাও, আমার পার্শ্ববর্তী এফেক্টেড, আমার পাশের বাড়িতে আগুন লেগেছে, আমি কিন্তু নিরাপদ নই। আজকে প্রথম চীনে লেগেছিল, এখন সারা দুনিয়াতে লেগেছে। এখন ডেল্টা ভেরিয়েন্ট, এই এক এক সময় এক নাম শুনি। একবার শুনলাম ইন্ডিয়ান ভেরিয়েন্ট, এখন শোনা হচ্ছে ডেল্টা ভেরিয়েন্ট, আবার পরে আবার কোন ভেরিয়েন্টের নাম হবে কে জানে। কাজেই এখন ডেল্টা ভেরিয়েন্টে 132টা কান্ট্রি এফেক্টেড হয়ে গেছে। কাজেই আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের একটা সন্তুষ্টি এখন আছে। যেমন পত্রপত্রিকা আগে আসতো ভ্যাকসিন নেই, এখন পত্রিকাগুলো বলছে ভ্যাকসিন আছে। আমার অর্থের কথা বলছেন, হ্যাঁ অর্থ আছে এবং ভ্যাকসিন আনার প্রক্রিয়াও আছে। আমি আগেই যেটা বলেছি যে ভ্যাকসিন আসছে, সেই পাইপলাইন চুক্তি হচ্ছে, প্রতিদিনই তো আসতেছে। গতকালকে আসছে বোধহয় 30 লাখ আপনার সিনোফার্মের, আজকে আসছে 8 লাখ, প্রায় প্রতিদিনই আসছে। জাপান থেকে আসছে মনে হয় 30 লাখ, 8 লাখ। তো জাপান থেকে 30 লাখ আসবে অ্যাস্ট্রাজেনেকা, সুতরাং আসতেছে। আর পৃথিবীতে তো আপনার ভ্যাকসিন প্রোডাকশন তৈরি হচ্ছে, ভ্যাকসিন তো থেমে নেই। পৃথিবীর যে সমস্ত দেশে ভ্যাকসিন প্রোডাক্ট হয়, সেই দেশের প্রোডাকশন কি বন্ধ আছে? তারা তো বাণিজ্যিক কারণে প্রোডাকশন করছে, আপনি তাদের সাথে আমাদের চুক্তি হচ্ছে, সুতরাং চুক্তি মোতাবেক তারা আমাদেরকে ভ্যাকসিন দেবে, এই ব্যাপারে কোনো প্রবলেম নেই, ব্যবস্থাপনার কোনো ত্রুটি নেই। কাজেই এখন বলার জন্য বলা, রোগীরা তো হসপিটালে বেড পাচ্ছেন না, আইসিইউ সংকট, অক্সিজেনের সংকট, এর মধ্যে ডেঙ্গু, চিকুনগুনিয়া এগুলো এইটা আছে। আমি ধরেন আগে যেমন আমাদের পিসিআর ল্যাব, এখন কিন্তু আপনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, এটা কিন্তু উপজেলা পর্যায়ে আছে। এখন আপনি এখানে গেলে টেস্ট করতে পারবেন এবং 8 ঘন্টার মধ্যে রেজাল্ট হয়ে যাচ্ছে। আমি গতকালে কথা বলেছি আমার এলাকার হেলথ কমপ্লেক্সের যে প্রধান, সে বলতে স্যার আমাদের এখানে 10টা বেড রেখেছি, 50টার মতো 10টা রেখেছি কোভিডের জন্য, আর 40টা অন্য রোগীদের জন্য, আমরা 8 ঘন্টার মধ্যে টেস্ট করতে পারছি। আমি ডিসিলের কথা বলেছি যে আর যে 1 কোটি টাকা যে আপনাদেরকে দেওয়া হলো, সে কীভাবে ডিস্ট্রিবিউট করছেন। যে হ্যাঁ, জেলাওয়ারি পেয়েছি, আমি পেয়েছি নেত্রকোনা জেলায় পেয়েছি আমি 1.5 কোটি। খাওয়ার জন্য আমরা স্টক করে রেখেছি, এখানে 15 কেজি চাল, আলু, ডাল এগুলো রেখে প্যাকিং করে রেখে দিয়েছি। যখনই লোকজন আসছে আমরা দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। এবং তিনি আমাকেও বললেন যে আপনি যদি কোথাও বলেন আমি তার সেখানে পাঠিয়ে দেবো, মানে তাহলে খাদ্যের কোনো প্রবলেম হচ্ছে না। সেদিকে কিন্তু আপনার সারা দেশেই কিন্তু প্যাকেজ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী, প্যাকেজ ডিক্লেয়ার করেছেন 450 কোটি টাকা। এটা প্যাকেজ, একেবারে দিনমজুর, গরিব মানুষ, শহরে এবং গ্রামে
সেগুলো কিন্তু এবং 2,500 টাকা করে দিচ্ছেন, এবং এটা চলে গেছে কিন্তু অলরেডি। এবং ঈদের আগে আমি নিজে গ্রামে দেখে আসছি, আমার সুযোগ আছে কারো গ্রামে দেখার। ইউনিয়ন কাউন্সিলে প্রতিটা ইউনিয়নে জনসংখ্যার ভিত্তিতে কোথাও আপনার 15 টন কিন্তু বাংলাদেশে তো দরিদ্রের সংখ্যা হু হু চাল করে দেওয়া বাড়ছেই। হচ্ছে। দরিদ্র সংখ্যা তো আমরা 19-এ চলে আসছিলাম 22-এ। এখন এই কোভিডের কারণে যে এত সব জায়গায় বাড়ছে, খালি বাংলাদেশে কেন? 43-44 ছাড়িয়ে গেছে। এখন আপনি তো বলি আমেরিকায় 1.5 কোটি লোক বেকার হয়ে গেছে। হ্যাঁ, সব জায়গায় বাড়ছে। কাজে অর্থনীতি এইরকম একটা সময় যে দুর্নীতির খবরাখবরগুলো এখন বেরোচ্ছে, কোভিড শুধু জীবন নিচ্ছে না, কোভিড অর্থনীতিকে নিচ্ছে। কোভিড জীবনকে গ্রাস করছে না, একেবারে সমাজটাকে গ্রাস করছে। আপনজন মারা যাচ্ছে, দেখতে যেতে পারি না। কিন্তু স্বভাব তো বদলাচ্ছে না। যেমন আশ্রয়ণ প্রকল্পের কথা যদি বলি, আশ্রয়ণ প্রকল্প, সেটিকে ঘিরে যা হলো, হ্যাঁ, এটার জন্য ইনকোয়ারি শুরু হয়ে গেছে। আপনার শরীর আছে, রোগ আছে, আবার ট্রিটমেন্টও তো আছে। আপনার শরীরে রোগ হতে পারে না, সর্দি কাশি হতে পারে না, জ্বর হতে পারে না, ট্রিটমেন্টও আছে। রাষ্ট্র একটা সেরকম একটা বডি, এই বডিটার মধ্যে আবার এক এক সময় এক প্রবলেম তৈরি হতে পারে, হয়, আগে হয়েছে, আগামী দিনে হবে। আবার সাথে সাথে গভর্নমেন্ট এটাকে সাপোর্ট করছে না, এটা নিরাময়ের চেষ্টা করছে, সেটাকে আপনি দেখতে হবে। দুর্নীতির ব্যাপারে আপনি বলছেন কারাপশন, যেখানে করাপশন হচ্ছে সেখানে করাপশনদের তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করছে কি না সেটা আপনি দেখতে হবে। যারাই করাপশন করছে তাদের, যেমন আপনারা বলছেন এক সময় কোথায় সেটা আপনার এই কোথায় একটা প্রবলেম, দুর্নীতির বালিশ কাণ্ড, যে বালিশ কাণ্ডের পরে সরকার কিন্তু ইনকোয়ারি করে দুর্নীতিবাজদের ধরেছে, অ্যারেস্ট করেছে, এবং এটা 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 অলরেডি কিন্তু ব্যবস্থা হয়ে গেছে। যেখানেই দুর্নীতি হচ্ছে সেখানেই কিন্তু অ্যাকশন হচ্ছে। ইভেন আপনি যদি বলেন আওয়ামী লীগের এমপি যারা, তাদের বিরুদ্ধেও কিন্তু দুদক অ্যাকশনে গিয়েছে। অনেক এমপিরা কিন্তু অ্যারেস্ট হয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু এখন দুদক আপনার মামলা করেছে এবং অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। কাজে আমাদের পার্টির নেতা কর্মী বলেন, আপনি কি দেখেন নাই যুবলীগের নেতারা যারা দুর্নীতি করেছিল তারা কোথায় এখন জেলখানায় আছে না? অনেকে জেলখানায় আছে। আপনি যদি বলেন কালকে একজন, তার নাম নাই বললাম, এর আগে আপনার দলের নেত্রী হেলেনা জাহাঙ্গীর, আমার দলের নেত্রীকে আমি বলতে পারবো না, বাট সে কমিটির, হ্যাঁ, একটা কমিটি মেম্বার হয়ে গেছে। মহিলা বিষয়ক এখন কমিটির যেহেতু হয়ে গেছে, এখন আপনার খাঁচায় ডিম আনলেন, সেই ডিমের মধ্যে একটা পচা ডিম এসে গেছে, তখন আপনি কি করবেন? এই পচা ডিমটা ফেলে দেবেন না? কাজেই জীবন চলার পথে এরকম কিছু হয়, এটা সব জায়গায় হয়। কাজে রাজনীতিতেও ভালো থাকে, কিছু মন্দও থাকে। কাজে মন্দটাকে আপনি সমর্থন করি কিনা সেটা হচ্ছে প্রশ্ন, মন্দটা থেকে আমি বাঁচার চেষ্টা করছি কিনা সেটা হচ্ছে প্রশ্ন, গভর্নমেন্ট নিরাময়ের চেষ্টা করছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন, দুর্নীতির ব্যাপারে গভর্নমেন্ট সিরিয়াস কিনা, যে দুর্নীতি মানি না, দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করব, জিরো টলারেন্স, ওই জায়গাটা গভর্নমেন্ট আছে কিনা সেটা কিভাবে দেখেন? না, আমার মনে হয় যে আলোচনাটা যেখানে ফোকাসড হওয়া দরকার সেই জায়গাটাতে আমরা থাকতে পারছি না। সেক্ষেত্রে আপনার করোনার চিকিৎসার জন্য টিকা কেনার টাকা সরকারের আছে কিনা এটা কিন্তু আলোচনার বিষয় না, কারণ টাকা তো আপনার যে পরিমাণ রেভিনিউ আছে বাইরের থেকে, যে পরিমাণ কোভ্যাক্সের মাধ্যমে যে পরিমাণ সহযোগিতা পাওয়া যাবে, WHO দিবে, উন্নয়নশীল দেশ এখন পর্যন্ত যেহেতু আমরা আছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই টিকাটা তো সারা পৃথিবীতেই চাহিদা চলছে এবং টিকা উৎপাদনকারীও কিন্তু খুব লিমিটেড, যে কারণে ভারতকে এত বন্ধুত্বের কারণে সবাইকে বাদ দিয়ে ভারতের কাছ থেকে এই টিকাটা নিতেই হবে, আর কারো কাছ থেকে নেওয়া যাবে না, এবং ব্যবসাটা শুধুমাত্র বেক্সিমকোকেই দিতে হবে, সেখানেই কিন্তু আটকে গেল। এবং এই যে এই ধরনের একটা সমস্যাতে আটকে গেল, প্রথমত যে এই ধরনের একটা মরণ ব্যাধিকে দূর করার জন্য দুষ্প্রাপ্যতা সম্পর্কে সরকারের নীতি নির্ধারকদের কোনো ধারণা নাই। এবং এখনও যেভাবে আহমেদ সাহেব বলছেন যে এই পরিমাণ টিকা আসবে, টিকা চাইলেই পাওয়া যাবে, অমুক তমুক, না, তা না। কোথা থেকে আসবে? টিকা উৎপাদন করে কারা? গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। এবং তথ্য নিয়ে মানুষকে বিভ্রান্ত করার এবং প্রতারিত করার সুযোগ কিন্তু এখনকার যুগে আর নাই, ওই যুগ ফুরিয়ে গিয়েছে। সারা পৃথিবীতে আগামী 1 বছরে কি পরিমাণ টিকা উৎপাদন হবে তা যে কোনো লেম্যান কিন্তু বলে দিতে পারে। এবং সেই হিসাবে বাংলাদেশ কার কার সঙ্গে চুক্তিবদ্ধ আছে আর কার কার সঙ্গে নাই, অথবা চাইলে আগামী 6 মাসে কার কার সঙ্গে চুক্তি করতে পারবে, তাও কিন্তু যে কোনো লেম্যান বলে দিতে পারে। আর দরকার হলো 26 কোটি, যদি 80% মানুষকে দিতে হয়, তাহলে 26 কোটি টিকা আমার দরকার। কি পরিমাণ টিকা পৃথিবীতে উৎপাদন হচ্ছে এবং চাইলেই আমি কি পরিমাণ টিকা আগামী 6 মাসে চুক্তি করতে পারবো, আর দান খয়রাত কতটা পাবো,
এই তো, আর তো কোনো উৎস নাই। হয় আমাকে অনুদান পেতে হবে, তাহলে আমাকে কিনতে হবে, কিনলে পরে আবার উৎপাদনকারী আমার সঙ্গে চুক্তিতে রাজি হতে হবে, কেননা তার টিকা কেনার জন্য আরো অনেকেই প্রতিযোগিতা করে তাকে অর্ডার দিয়ে বসে আছে। ইভেন বাংলাদেশের টিকা দেওয়া বন্ধ করে দিল, কারণ মোদী সরকার নিজেই বিপদে পড়ে গেল। মোদী দেখেন কত লম্বা লম্বা কথা বললো, বক্তৃতা করলো, এবং সারা পৃথিবীর মানুষকে সে ভারতের ভোট আদায় করার জন্য যেরকম কথা বলে ভারতীয় সাধারণ জনগণের উদ্দেশ্যে, সেইভাবে একটা বক্তৃতা দিয়েছিলেন উনি। এখন সমস্ত পৃথিবীর কাছে কিন্তু উনি একটা এরকম গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক হিসেবেও কিন্তু বোকা সেজে গেছেন। এমনকি বাংলাদেশের ন্যায্য প্রাপ্য টাকা দিয়ে বসে আছে আমি, সেই চুক্তি পর্যন্ত লঙ্ঘন করতে বাধ্য হয়েছে সেরাম তার সরকারের চাহিদার কারণে। ফলে আপনি চাইলেই টিকা পাবেন, এই কথা কিন্তু বলে বলে সরকারকে খুশি করা যেতে পারে, কিন্তু মানুষ কিন্তু এটা বোঝে খুব ভালো করি। এটা খুব পরিষ্কার হওয়া দরকার। সেই জন্য এই বিষয়ে কিন্তু একটাই মতো ফোকাস পয়েন্ট, সেটা হচ্ছে খুব তথ্য এবং পরিসংখ্যানের ভিত্তিতে কি পরিমাণ টিকা লাগবে, কি পরিমাণ টিকা উৎপাদন হচ্ছে, এবং সেই পরিমাণ টিকা যদি আমার আনতে হয় তাহলে আমি সেই চুক্তি করতে পারছি কি পারছি না, পারলে পরে কতটা আসবে, না পারলে পরে সেই ঘাটতি আমি মোকাবেলা করতে পারবো না। যদি আবার ওয়েভ তৈরি হয়ে যায়, যা প্রকৃতির উপরই নির্ভর করে বেশিরভাগটাই, সেক্ষেত্রে এই মৃত্যুর জন্য কে দায়ী হবে? এলো টিকা সংক্রান্ত আলাপ। দুর্নীতির বিষয়ে আসেন। দুর্নীতি অন্য সব আলোচনা বাদ দিলাম, এই শুধুমাত্র কোভিডের মতো একটা মরণ ব্যাধিকে কেন্দ্র করে যে পরিমাণ বাজেট দিতে হচ্ছে, যে পরিমাণ প্যাকেজ দিতে হচ্ছে, তার বিভিন্ন দুর্নীতির খবর আমি বিএনপির কর্মী আমার মুখ থেকে না শুনে প্রতিদিনকার পত্রিকার যদি ক্লিপিংটা জোগাড় করেন তাহলে পেয়ে যাবেন যে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে। এবং এত কিছুর মধ্যেও আমি অন্য অন্য ছোটখাটো দুর্নীতি বাদই দিলাম। আজকের দৈনিক পত্রিকাতে আপনি দেখেন যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এই পরিমাণ টাকা দেয়া হয়েছে যে প্রজ্ঞালন অনুযায়ী যে পরিমাণ এখানে ক্ষমতা, তার মাত্র 37% কাজে লাগছে। তার মানে বাকি 63% অপ্রয়োজনীয় এখানে উৎপাদনে টাকা দেওয়া হয়েছে। এই কি জানি ওই ইয়েটা করলেন কি, খুব দ্রুত কুইক রেন্টাল পাওয়ার, এবং এগুলি শুধুমাত্র, তারপরে আবার ক্যাপাসিটি চার্জ, উৎপাদন করেন না করেন তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। এইভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বড় বড় দুর্নীতিবাজদেরকে লালন পালন করার জন্য বিদ্যুতের মতো এরকম জরুরি খাতে এইভাবে টাকা দেওয়া হলো। গত 9-10 বছর যাবৎ এই দুর্নীতিটা চলছে। ছোটখাটো দুর্নীতি, বালিশের দুর্নীতি আর ইসের দুর্নীতি তো বাদই দিলাম, এসব দুর্নীতি তো আছেই। হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে মনে করেন কিছুক্ষণ আগে আপনার দলের এক নেত্রীর নাম বললেন, এর আগে যুবলীগের এক নেতার নাম শুনছি আমরা, পত্রিকায় বড় বড় করে ছবি আসতেছে। র্যাবেরও তেমন আর কোনো বোধহয় কাজ নাই এই ধরনের আওয়ামী লীগের নেতা নেত্রী, যুবলীগের নেতা নেত্রী ধরার জন্য র্যাবও একেবারে মহড়া করে গিয়ে হাজির হয়ে যাচ্ছে। আবার পক্ষের পত্রপত্রিকা যেগুলি আছে তারাও আবার এটাকে খুব বড় করে ছাপানোর জন্য এক ধরনের কি বলে পারসেপশন ম্যানেজমেন্টের জন্য করা হচ্ছে। এগুলি কিন্তু আজকালকার সচেতন নাগরিকরা সকলেই কিন্তু কম বেশি বোঝে। ফলে কোভিড ম্যানেজমেন্ট বলেন আর আপনার দেশের সুশাসন বলেন, দুর্নীতির ব্যবস্থাপনা বলেন, সব ক্ষেত্রেই কিন্তু সরকারের একটা ব্যর্থতা রয়ে গেছে। এবং এই ব্যর্থতাগুলি তার ঢাকার জন্যই তাকে নির্বাচনটাকেও পাশ কাটিয়ে চলতে হচ্ছে, যে কারণে বিগত দুইটি নির্বাচন তাকে পাশ কাটিয়ে চলতে হয়েছে। নির্বাচনকে মোকাবেলা করা, জনগণকে মোকাবেলা করা, একটা অবাধ নির্বাচনের সামনে যাওয়া সম্ভব না। আবার সেই ধরনের একটা অপকর্ম করার জন্য রাষ্ট্রকে ব্যবহার করতে হচ্ছে। রেভিনিউ টাকা দিয়ে যে রাষ্ট্রকে পালা হচ্ছে, রেভিনিউ টাকা দিয়ে যে রাষ্ট্রের জনবল পালা হচ্ছে, সরকারি কর্মকর্তা কর্মচারী পালা হচ্ছে, নির্বাচন কমিশন, দেশের আইন শৃঙ্খলা বাহিনী, দেশের প্রতিরক্ষা বাহিনী, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এবং জনগণের ভোটারদেরকে নাকচ করার জন্য কাজে লাগানো হচ্ছে। এভাবেই কোভিড ম্যানেজমেন্টের ব্যর্থতা, দুর্নীতির ব্যর্থতা এবং জনগণের ভোটাধিকারকে নাকচ করে ক্ষমতায় থাকার যে একটা স্বৈরতান্ত্রিক মানসিকতা, এই সবগুলি কিন্তু এক সূত্রে গাঁথা। ফলে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, রাজনৈতিক দল হিসেবে যে যেখানেই থাকি না কেন, আমরা যারা এই জনগণের কথা চিন্তা করি তাদের উচিত এখান থেকে বেরিয়ে আসার জন্য একটা জাতীয় ঐক্যমত তৈরি করতে হবে। এবং জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, সেই জনগণকে এখানে অধিকার দিতে হবে, সুযোগ দিতে হবে। কিন্তু বিএনপি বলতে যে জাতীয় ঐকমত্যের কথা বা সবাইকে নিয়ে সরকার যেন সিদ্ধান্ত নেয়, সেটা কোন প্রক্রিয়া করবে বলে আপনি মনে করেন? বা সরকার যদি আজকে বিএনপিকে কোনো আলোচনার জন্য ডাকে, বিএনপি যে যাবে সেখানে, তারও তো কোনো গ্যারান্টি নেই। দেখেন, রাষ্ট্র ক্ষমতার যিনি বসে থাকেন, ড্রাইভিং সিটে যিনি বসে থাকেন, গাড়ির চাবিটা যার হাতে থাকে, যে কোনো উদ্যোগ কিন্তু তার হাতেই থাকে। হ্যাঁ, তবে এটা ঠিক, যদি উদ্যোগ কোথা থেকে নেওয়া উচিত এটা যদি জানতে চাওয়ার মতো উদারতা থাকে, তাহলে যে কোনো সময় বিএনপি এরকম প্রস্তাব করতে পারে, একাধিক প্রস্তাব দেওয়া যায়। এবং এর জন্য বিএনপির খুব গুরুত্বপূর্ণ বড় বড় নেতা লাগবে না, আমাদের মতো ক্ষুদ্র নেতারাও যদি সরকার পরামর্শ নিতে চায় এ বিষয়ে, পরামর্শ দেওয়ার জন্য খুব বেশি সময় লাগবে না।
কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই আন্তরিকতা, এই উদ্যোগ এবং এখান থেকে বেরিয়ে আসার জন্য জাতীয় ঐক্যমত তৈরি করার এই আকাঙ্ক্ষাটা আছে কিনা? মিস্টার আহমদ হোসেন। স্বপন সাহেব তো বললেন, আমি তো রাজনীতি আমি তো নিয়ে খারাপ আজকে- কিছু বলি না, আমি জাতীয় ঐক্যমতের জন্য আহ্বান না জানাচ্ছি। আমি খারাপ বলেছি না তো আপনাকে। আপনি এবং উনি যেটি বলতে চাইছেন যে না, জবাবদিহিতার জায়গাটা ঠাকুর করে থাকছে না কেড়ে- সরকারের, না, কারণ ঠাকুর- নির্বাচন না, না, যেহেতু না, হয় না। ঠাকুর করে কেড়ে করা আমি খাই না। স্বপন ভাইয়ের অবস্থা এরকম হয়ে গেছে, আমি খারাপ কিছু বলি। তো কথা হলো যে আপনি যে বললেন যে প্রথমত জাতীয় ঐক্য, একটা জাতীয় ঐক্য হয়েছিল ৭১, রাজনৈতিক ঐক্য। এখন যদি বলেন জাতীয় ঐক্য কোন ইস্যুতে, কাদেরকে নিয়ে, আপনারা তো একটা ঐক্যফ্রন্ট করেছেন না ইলেকশনের আগে, একটা ঐক্যফ্রন্ট করেননি, তো সেই ঐক্যফ্রন্টের অবস্থাটা কোথায় আছে? আর আপনাদের সাথে আমার জাতীয় ঐক্য হবে কীভাবে? আদর্শিক মিলটা কোথায়? আপনি যেখানে জামাতকে নিয়ে ঐক্যে আছেন, রাজাকার আলবদর আপনার শরীর আপনার সাথে মিশে আছে, আপনি তাদেরকে নিয়ে ঐক্য করেছেন, তার সাথে এখন আপনার কোন ইস্যুতে ঐক্য করব? আর আপনি বলছেন যে ব্যর্থতার কথা বল, ঠিকই আছে, তা আমাদের ব্যর্থতার জায়গাটা কি বেশি না সাফল্যের জায়গাটা বেশি? আপনাদের আমলে দুর্নীতির সংখ্যাটা বেশি ছিল, সেই তুলনায় কি বাংলাদেশ দুর্নীতিতে এখন সেটা রেকর্ড ব্রেক করেছে? না আপনাদের দুর্নীতির রেকর্ডটা 5 বার চ্যাম্পিয়ন হয়েছিলেন, এটা কি মনে আছে? বাংলাদেশের এই 3 বারের ক্ষমতায় শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় নাই। আপনাদের মনে আছে যে পদ্মা সেতু নিয়ে কত দুর্নীতির গুজব, কত গল্প বানিয়েছিলেন? আলটিমেটলি কি দাঁড়িয়েছে? কানাডার আদালত বলেছে এটা গসিপ, এটা চা স্টলে বসে কথা বলার মতো গসিপ, এটা আসল দুর্নীতি এখানে হয় নাই। যে কারণে মন্ত্রীকে রিজাইন করতে হলো, সচিবকে রিজাইন করতে হলো, তার মধ্য দিয়ে প্রমাণিত হলো কি যে আসলেই এটা ছিল গুজব। এখন গুজব আর গজবের কথা বললে তো ভাই এটা বলতেই হবে যে আপনাদের ঝুট হচ্ছে গুজব আর গজবের জন্য। গুজব সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করা যাবে। বিদ্যুৎ খাতে আপনারা কত বিদ্যুৎ রেখে গিয়েছিলেন? মাত্র 350 মেগাওয়াট। আজকে বিদ্যুৎ কিন্তু প্রায় 100% হয়ে গেছে, গ্রামে গ্রামে বিদ্যুৎ চলে গেছে। কিন্তু আপনি যেভাবেই বলেন বিদ্যুৎ কিন্তু গ্রামে গ্রামে চলে গেছে। মানুষ কিন্তু এখন, আমি গ্রামে গেলে দেখি বিদ্যুৎ, গ্রামে বিদ্যুৎ, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ, ফ্রিজ, ফ্যান, কিছুরই ঘাটতি নাই। এখন আর গ্রামগুলো মনে হয় শহর হয়ে গেছে। অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, ডেভেলপমেন্ট যা হয়েছে, এটা আপনিও গ্রামে যান, অনেক উন্নত হয়েছে, উন্নয়নের কোনো ঘাটতি নেই। বাংলাদেশ কি ডেভেলপিং কান্ট্রি, নট আন্ডার ডেভেলপড কান্ট্রি। রাস্তায় সিট পাওয়া যাচ্ছে না, হাসপাতালে কিন্তু এই যে না 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 যে পাওয়া যাচ্ছে, এটা কি উন্নয়নের মধ্যে না, পড়ে না? আমার কথা শুনতে দেন। সেটা এটা এই যে কিন্তু করোনা রোগীগুলি মারা যাচ্ছে, না, চিকিৎসা দেওয়া যাচ্ছে না, হ্যাঁ, এটা শুনেন। অক্সিজেন নাই, আরে আইসিইউ নাই। অক্সিজেন চলে আসছে এক। আর এই কোভিডের জন্য কোনো দেশেরই কিন্তু স্বাস্থ্য বিভাগ প্রস্তুত ছিল না। আমেরিকাকেও রাশিয়া থেকে নিতে হয়েছে সরঞ্জাম, চীনও পাঠিয়েছে, নাই নাই, কারণ এত রুগী হবে এই জন্য কিন্তু কোনো দেশই প্রস্তুত ছিল না। আমরাও কেন, কোনো দেশই ছিল না। এই ইন্ডিয়া তো রাস্তায় পড়ে মানুষ মারা গেছে, রাস্তায়। ইন্ডিয়ায় তো স্বাস্থ্য বিভাগ ডেভেলপ, রাস্তায় কুকুরে লাশ খেয়েছে, রাস্তায় পড়ে মানুষ মারা গেছে। সুতরাং এখন আমরা 1000 আপনার মাঠের আপনার সিট হচ্ছে, হাসপাতাল হচ্ছে বঙ্গবন্ধুতে, ময়মনসিংহ হচ্ছে, সব জায়গায় গ্রাউন্ডে হচ্ছে এখন হাসপাতালের সিট। এখন সিট বাড়ানো হচ্ছে। এখন আপনার ডেল্টা ওয়েভ আসবে, ডেল্টা ভাইরাস আসবে, এটা তো আমি জানতাম না। কাজে আমাদের আগে যে হাসপাতাল ছিল, আপনাদের সময়ের যে রেখে যাওয়া হাসপাতাল, তার চেয়ে কিন্তু আমরা হাসপাতাল অনেক বেড়েছে। এখন জেলায় জেলায় কিন্তু হাসপাতাল হয়ে গেছে, মেডিকেল কলেজ হচ্ছে। এটা আপনাদের সময় ছিল না, আপনাদের সময় এগুলো ছিল না। যেমন আইসিইউ আপনাদের চেয়ে অনেক বেড়েছে। কিন্তু আইসিইউ বাড়লে হবে কি? চিকিৎসকের অভাব, টেকনিশিয়ানের অভাব, নার্সের অভাব। টেকনিশিয়ান তো বানাইতে হবে, এটা তো মানব সম্পদ, এটা তো মানব সম্পদ। মানব সম্পদ তো কারখানায় বানানো যায় না, মানব সম্পদ তো লেখাপড়া করে পাস করতে হবে, ডিগ্রি নিতে হবে, তাই না? যদি কারখানায় বানানো যেত মানব সম্পদের, নাহলে একটা ফ্যাক্টরি করে দিতাম, ঢুকাইয়া আপনার 1 দিনে 3 দিনে আপনার মানব সম্পদ তৈরি করে ফেলতাম, ঠিক না? ডাক্তার তো হইতে হবে, এবং যে ডাক্তাররা খুব বেকার নাই। গ্রেপ্তার করে যে ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগের নেতা নেত্রীদের এই মানব সম্পদ তো তৈরি হয়েছে। কোনটা? ডার্টি পিপল এই মানব সম্পদ কিন্তু না, তৈরি হয়েছে। সোনার মানুষ কিন্তু আপনারা ছিলেন এমন সম্পদ তৈরি হয়েছে না, যে আপনার সোনার র্যাব- মানুষ কিন্তু র্যাব আপনারা লাগে ছিলেন না। এদেরকে ধরতে। আপনাদের সময়কালটা হিসাব করে দেখুন কেমন ভালো ছিলেন। আজকে আপনি বলেন খাম্বা চুক্তির কথা মনে আছে? খাম্বা আছে
বিদ্যুৎ নাই, বিল নিয়ে চলে গেছে মামুন সাহেব, তারেক সাহেব। হ্যাঁ, আপনি বলেন দুর্নীতিতে পরিসংখ্যান কিন্তু তা বলে না। না, পরিসংখ্যান গণমাধ্যমের তৎকালীন সংবাদ কিন্তু আজ পর্যন্ত কিন্তু এই বিষয়ে কিন্তু আজ পর্যন্ত একটা মামলা হ্যাঁ, দায়ের করার কিন্তু কোনো সুযোগ সরকার দেখাতে পারে না। আপনাদের কাছে একটা, আমাদের কাছে একটা। মামলা কেন দায়ের হয় নাই আসলে এই বিষয়ে? পরিসংখ্যান কিন্তু আপনার কাছে একটা, আমার কাছে একটা। মামলা হয়নি কেন জানতে মামলা হয়নি কেন? কোথায় মামলা হয়নি? আপনার এই দুর্নীতি, খাম্বা দুর্নীতি, বিদ্যুৎ দুর্নীতির মামলা হয়নি কেন? আপনার নেত্রী মামলা বিদ্যুৎ মন্ত্রণালয়, আমি আলোচনাটা একটা জায়গাতে রাখি। মনে করেন বিদ্যুৎ মামলা মন্ত্রণালয় হচ্ছে, সম্পর্কে এত সংবাদ না, মামুনের ব্যাপারে মামলা আছে কিন্তু। না, বিদ্যুৎ মন্ত্রণালয়ে কোনো মামলা হয়নি, কোনো মামলা হয়নি, চলমান কোনো মামলা হয়নি। আচ্ছা, মামলা, দুর্নীতির মামলা আছে তো। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আচ্ছা, ইকবাল হাসান মাহমুদ টুকুর হিসাবের বিষয়ে অভিযোগ করা হয়েছে তার ব্যক্তিগত ফাইলে, কিন্তু বিদ্যুৎ মন্ত্রণালয়ের কোনো অভিযোগ নেই। অথচ ধারণা দেওয়া হলো যে বিদ্যুৎ মন্ত্রণালয় হাজার হাজার কোটি টাকা। আচ্ছা, ঠিক আছে, তার বাংলাদেশটা তো 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এটা তো মানেন। আপনাদের আমলে দুর্নীতি হয়েছে বলেই তো আজ তারেক জিয়া কনভিক্টেড এবং আপনার নেত্রী কনভিক্টেড, এটা তো মানবেন। এটা তো আমি করি না। দুর্নীতিতে প্রথম চ্যাম্পিয়ন হয়েছে না, এটা যখন বাংলাদেশে, আপনি নিশ্চয়ই আপনার জানা না, আছে, এটা বলার জন্য আমার জানা নাই। 2001-এ যখন বিএনপি ক্ষমতায় আসে, এগুলো কাউন্টার করার জন্য বক্তব্য না। যখনই আওয়ামী লীগের উত্তরাধিকার হিসাবে 2001-এ বিএনপি ক্ষমতা আসলো, এখন শুনেন, এসেই প্রথমে সার্টিফিকেট পেল দুর্নীতির। শুনেন, ওই কথা বলে কথা বলবেন না। এই কথাটা আমি যেহেতু সুইস ব্যাংকের পরিচালকদের সঙ্গে কথা বলতে হবে যে কি পরিমাণ দুর্নীতি এই কয় বছরে হয়েছে। না, সুইস ব্যাংকে কার টাকা আছে আপনি আব্দুল আল মিন্টুকে জিজ্ঞাসা করেন না। এত ডিজিটাল বাংলাদেশ, এই তথ্যটা হাজির করলেই পারা যায়। আব্দুল আল মিন্টু সাহেব আছে না, এত ডিজিটাল বাংলাদেশ, তাবিদ আওয়ালকে আপনি নমিশন দিলেন না, ওদেরই জিজ্ঞাসা করেন। কুকা সাহেবের ছেলেকে জিজ্ঞাসা করেন কত টাকা দুর্নীতি, কত টাকা বাইরে আছে, বুঝছেন না? বেগম খালেদা জিয়ার নামে মামলা করা সম্ভব, এদের নামে মামলা করা সম্ভব হলো না। কোনটা? এই যে বলছেন আপনি, যাদের নাম বললেন, কুকাবার বিরুদ্ধে তো মামলা ছিল না, এই যে যাদের নাম বলছেন না, আপনি, কুকাবার বিরুদ্ধে মামলা ছিল তো। এই মামলা না, সে মামলা ছিল অন্য মামলা। না, দুর্নীতি মামলা ছিল না, মামলা তো এই প্রধানমন্ত্রীর নামেও ছিল, যেগুলি সব প্রত্যাহার করা হয়েছে। না, এই মামলা তো দেয়াই যায়। প্রধানমন্ত্রীর মামলা প্রত্যাহার হয় নাই, এটি আইনি প্রক্রিয়ায় সেটেল হয়েছে। আইনি প্রক্রিয়া সেটেল মানে? হ্যাঁ, হাইকোর্ট। আইনি প্রক্রিয়াটা কি? আইনি প্রক্রিয়াই তো হচ্ছে, আইনি প্রক্রিয়াটা না, তো হচ্ছে মামলা প্রত্যাহার করার জন্য নির্বাহী নির্দেশ। হাইকোর্ট নিষ্পত্তি হয়েছে। না, নিষ্পত্তি হয় নাই, নিষ্পত্তি হাইকোর্টের নির্দেশে মামলা প্রত্যাহার। নো, আপনি ভুল বলছেন। না, নিষ্পত্তি হওয়া মানে কি? নিষ্পত্তি হওয়া মানে তো একটা মামলার না, সেটেল হয়ে গেছে, একটা বিচার প্রক্রিয়া চলতে হবে না? বিচার প্রক্রিয়া তো চলে না। বিচার প্রক্রিয়ায় গিয়ে তিনি খালাস পেয়েছেন। যে একটা তথ্যের বোধহয় ভুল আছে আপনার এখানে। না, বিচার প্রক্রিয়ায় উন্মুক্ত হয় নাই। না, আমরা আচ্ছা, আমি ওনার মাধ্যমে আমি দর্শকদের মামলাগুলোকে প্রত্যাহার করা হয়। আমি দর্শকরা দেখুক, মামলা প্রত্যাহার হয় নাই। আমি শুধুমাত্র তথ্য দিচ্ছি যে একটু বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে না, আপনার তথ্যটা যে একেবারে কোরআন শরীফের মতো সত্য হবে, এটাই মানবো কিভাবে? না, তথ্য তো আমরা উৎপাদন করি না, তথ্য তো আমরা গণমাধ্যম থেকে পাই। বিএনপি হচ্ছে বিভ্রান্তি করার যে তত্ত্ব, এটা বানানো। তো দর্শকরাও তো পাঠনা না, আপনি শুনে কয়টা মামলা ছিল, কয়টা মামলা প্রত্যাহার হয়েছে, কয়টা মামলা আপনি ক্যাম্পাসে ছিলেন, আমিও ক্যাম্পাসে। বিএনপি হচ্ছে আপনি মানুষকে কনফিউজ করার জন্য যে বিভ্রান্তিমূলক তথ্য দিতে হবে, এইটার জন্য একটা ভালো কারখানা। এটা ওই কারখানায় আপনার গুজব সৃষ্টির ভালো কারখানা হলো। আমরা উনি আরেকটি প্রসঙ্গ তুলেছেন যে সরকারকে কোনো জবাবদিহিতা দিতে হয় না, কারণ সরকার নির্বাচিত সরকার না। না, এটা তো ওরা বারবারই বলছে, দুটো নির্বাচন করা হয়েছে। এটা তো ওনাদের সারা জীবনের গীত গাইতেছে। মধ্যরাতের নির্বাচনের বিষয় বলেন। গীত শব্দটা কিন্তু, হ্যাঁ, গীত শব্দটা এখন প্রচলিত না। গীত শব্দটা, এই গীত তারা সারা বছরই গিয়ে যাচ্ছেন। তারা বলছেন 2014 সালের নির্বাচন, এটা ভোটারবিহীন নির্বাচন, আমাদের হাতে কি বিকল্প ছিল? সংবিধান ছাড়া আমাদের হাতে কি বিকল্প ছিল? আমাদের একমাত্র পথ হচ্ছে সংবিধানকে আপহোল্ড করা। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার বেগম জিয়াকে আহ্বান জানিয়েছেন, যান নাই, দাঁড়িয়ে কি করলেন? পেট্রোল বোমার রাজনীতি শুরু করলেন, ধ্বংসাত্মক কার্যসূচি শুরু করলেন, আপনার এই পেট্রোল বোমা দিয়ে সন্ত্রাস সৃষ্টি করলেন। করে কি লাভ হলো? আমাদের ইলেকশন তো হয়েছে। আবার 2018 সালে কিন্তু যে গণভবনে যান নাই, সেই গণভবনে বিএনপি গিয়েছেন, ডক্টর কামরুল হোসেন সহ 2 বার গিয়ে আলোচনা করে, চা বিস্কুট খেয়ে তারা কিন্তু ইনক্লুসিভ নির্বাচনে অংশগ্রহণ করলেন। করে সকালবেলায় বগুড়া থেকে মির্জা ফখরুল সাহেব বললেন ইলেকশন ভালো হচ্ছে। সন্ধ্যার সময় যখন হেরে গেলেন, তখন আবার উল্টো কথা বলতে শুরু করলেন। বিএনপি তো ডাবল স্ট্যান্ডার্ড, সকালে যে কথা বলে দুপুরে উল্টা বলে, বিকালে আরেক কথা বলে। আবার নির্বাচনে হেরে গিয়ে বলল আমরা শপথ নিলাম আমরা সংসদে যাব না, স্ট্যান্ডিং কমিটি বসে করলো, শপথ নিলাম। পরে যখন দেখা গেল 6 জন এমপি
শপথ তো নেওয়া। আগামীতে কি ভালো নির্বাচন হবে না যেরকম না নির্বাচন না, আমি এই কথা বল, 6 জন এমপি না 7 জন এমপি হারুন সাহেব সহ তারা শপথ নেওয়ার জন্য ছুটে যাচ্ছে, তখন আর বলার তো বলতে তো হবে। তা বললো যে অফিসিয়ালি আমরা শপথ নিতেই যাচ্ছি, বাট মির্জা ফখরুল সাহেব শপথ নিলেন না। এটা কোন ধরনের রাজনীতি? এটা কোন ডেমোক্রেসি? পার্টির জেনারেল সেক্রেটারি ইলেক্টেড এমপি তিনি শপথ না নিয়ে বাকিরা শপথ নিল, তাহলে মির্জা ফখরুল সাহেব গেলেন না। লন্ডন থেকে বার্তা আসলো যে আপনি যাবেন না, মানে মির্জা ফখরুল সাহেব যদি সংসদে যান তাহলে অন্যান্য নেতাদের মধ্যে একটু পরিস্থিতিকাতরতা আছে, সে তো নেতা হয়ে যাবে। ওই পরিস্থিতিকাতার জন্যই, এই হিংসা বিদ্বেষের জন্যই তাকে কিন্তু শপথ দিতে মানা করা হইল লন্ডন থেকে, আর কিছু কারণ নেই। এটা কি রাজনীতি? এটা অপরাজনীতি। এই বিএনপি এই অপরাজনীতির কবল থেকে কবে মুক্ত হবে? করোনা মুক্ত হবে বাংলাদেশ, কিন্তু বিএনপি এই অপরাজনীতির কবল থেকে কবে মুক্ত হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর এই অপরাজনীতির কারণে বিএনপি দশা কি হয়ে গেছে আজকে। মন্ত্রী হবেন কবে? এত চমৎকার চমৎকার বলছেন, তারপরে তো মন্ত্রী হচ্ছেন না। হ্যাঁ। আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদেরকে বাদ দিয়ে আচ্ছা, কোথা থেকে লোকজন ধরে আপনি নিয়ে আমাকে আসছে। চেনেন না। আমার কত প্রিয় এই, সহকর্মীরা কেউ এই গুরুত্ব ভাই- নাই আওয়ামী লীগে। এই স্বপন ভাই, আপনি আমাকে চেনেন না। চিনি বলেই তো আমি অবাক হয়ে যাচ্ছি, রাজপথের আপনার মতো এত গুরুত্বপূর্ণ আমি রাজনৈতিক নেতার রাজপথের কোনো মূল্য মিছিল থেকে নাই। জন্ম নিয়েছি। আজকেও পত্রিকায় যেই নেত্রীর ছবি দেখলাম তার যে ঠিকই- গুরুত্ব, ঠিকই আছে, ঠিকই 10 ভাগের 1 ভাগ গুরুত্ব না, আপনার নাই এই ঠিকই আছে, দলে। কেউ পার্টি করবে, কেউ মন্ত্রী হবে। আমাদের পার্টির সেমিও করা, কেউ মন্ত্রিসভা যাবে, কেউ পার্টি করবে, আর কেউ পাপলুর মতো ব্যবসা করবে। না। পাপলু তো আমার পার্টির লোক না, পাপলু তো কুয়েতি মাল। কিন্তু নৌকা মার্কার এমপি হিসাবে কিন্তু নো সে নৌকা প্রতিষ্ঠিত। নৌকা মার্কানা, নৌকা মার্কানা, নৌকা, বরঞ্চ সেখানে সব পার্টি, আপনার পার্টি সহ কেনা হয়ে গেছে, আপনার পার্টি সহ কেনা হয়ে গেছে। কিন্তু সে তো নৌকা মার্কা নিয়েই তো নির্বাচন নো করছে, বাপু। নো, কে বলছে? আর ওই সিটটা দেওয়া হয়েছিল জাতীয় পার্টি, মানে নৌকা ছিল না আর কি। এখানে আর নৌকা ছিল না। আপাকে মানে আওয়ামী জাতীয় লীগ- পার্টি আওয়ামী লীগ জেতার ছিল। জন্য নৌকাকে অনুপস্থিত না রাখা না, হয়েছিল। জাতীয় পার্টি ভাগ বাটোয়ারা হয়ে গেছে না, তো জাতীয় পার্টিকে দেওয়া হয়েছে। কিন্তু পাপলু করেছে কি, জাপাও কিনে ফেলেছে, বিএনপিও কিনে ফেলেছে। বিএনপিকে কিনেছে ঢাকায়, আওয়ামী লীগ কেন নেই? না আওয়ামী লীগ তো এটা করে নাই। আচ্ছা, ওই মানে নির্বাচন মানে আওয়ামী আর লীগকে না না, বন্ধ করেছে, বিএনপিকে কিনেছে নিষ্ক্রিয় করে ঢাকায়, দিয়েছে। বিএনপি কিন্তু ঢাকায় পেমেন্ট করে কিনেছে যে আপনি এখানে নমিশন দেবেন না, আর জাফারে কিনছে মাঠে, বুঝছেন? শুধু এটা শুধু না, সংরক্ষিত আসন এমপি যে মহিলা, ওইটাও সে কিনে ফেলেছে সব পার্টি। তার ওয়াইফ। হ্যাঁ, কাজেই কেনা বেচার রাজনীতি বলে সংরক্ষিত আসনের এমপিটা কে দেয়? এটা মানে সে জাতীয় পার্টির থেকেই ওটা আদায় করেছে কোনটা পাপুল। হ্যাঁ হ্যাঁ, সাপোর্টটা কার কাছে চাই বলতে পারবো না। জাতীয় পার্টি বোধহয় স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। না, ইন্ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট হবে হ্যাঁ? চলবে। ইন্ডিপেন্ডেন্ট জাতীয় পার্টি- রেশিও অনুযায়ী। কাজে এই যে বলে, ওই রেশিওটা তো মহাজোটের থেকে একটু পেয়েছে, কাজে মানে সরকারি দলের সুতরাং অংশীদার এই হিসাবে। পাপলুটা এখন আছে এতে, কুয়েতে আছে, সে কারাগারে আছে। কাজে পাপলুর পলিটিক্স তো আমরা করি। জি, আমি আমরা করি একটু আলোচনাটা শেষ করে নিই। মিস্টার জহিরুদ্দিন স্বপন, আমি আসছি আপনার কাছে। না আমার আমার মনে হয় আপনার বোধহয় সর্বশেষ মন্তব্য আপনি চাচ্ছেন আমাদের জি, আজকের সেশনে। মোটামুটি 7-8 মিনিট না, আমি আছে আর আমার কথা হাতে। বাড়তে চাই না, ভালো লাগলো অনেকদিন পরে আহমেদ ভাইকে পেলাম, কথা বললাম, সরকারের সমালোচনা করার একটা সুযোগ পেলাম। যেহেতু দেশে নির্বাচন হয় না, জনগণ ভোট দিতে পারে না, আমি একজন ক্যান্ডিডেট ছিলাম, আমারও অভিজ্ঞতা আছে। একবারে যেমন পার্লামেন্টে জিতেছি, আবার ভোটের মাঠে নামতেই পারি না, মাসে প্রায় 1 মাস যাবৎ ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। এই সব অভিজ্ঞতার পরে আমার বক্তব্য হলো, শেষ বক্তব্যটা হলো এই, যে আওয়ামী লীগ বিএনপি অথবা অমুক দল তমুক দলের এই সব তর্ক বিতর্ক প্রতিযোগিতা এগুলি করে করে কেবলমাত্র মনে করেন যে মানুষের কাছে এক ধরনের দলবাজ নেতাকর্মী হিসাবে আপনি আমি হয়তো চিহ্নিত হতে পারি, কিন্তু দেশটাকে যদি বাঁচাতে হয় তাহলে দেশের মালিক জনগণ, এবং সেই জনগণ নির্ধারণ করবে এই দেশের ক্ষমতা কার হাতে থাকবে কার হাতে থাকবে না, এবং তার জন্য একটি অবাধ নির্বাচনই হচ্ছে একমাত্র সমাধান। ফলে আপনি ভালো না আমি ভালো এ ব্যাপারে পরস্পরকে অভিযোগ করা বন্ধ করে দিয়ে আসেন একটা অবাধ নির্বাচন করি। বুকে যদি সাহস থাকে, এই সরকার এই দলের যদি কোনো বুকে সৎ সাহস থাকে, আসেন আগামী নির্বাচন অবাধ নির্বাচন করেন, একটা শক্তিশালী একটা স্বাধীন নির্বাচন কমিশন করেন, এবং একটি অবাধ নির্বাচন করার জন্য যে ধরনের নির্বাচনকালীন সরকার দরকার সেই সরকার করেন। চালাকি কৌশল সরকার, রাষ্ট্র, প্রতিরক্ষা বাহিনী, টাকা পয়সা, লোক লস্কর, রাতের বেলার এই কাণ্ড কারখানা এগুলি বন্ধ করেন, দিয়ে আসেন একটা নতুন বাংলাদেশের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি। এবং মানুষের প্রত্যাশা রাজনৈতিক নেতাদের কাছে কিন্তু তাই, আমাদেরকে শুধুমাত্র দল হিসেবে দেখে না, মানুষ গোটা দলকেই একটা রাজনৈতিক প্রক্রিয়া হিসাবে দেখে।
এবং সেই রাজনৈতিক প্রক্রিয়ার উপরে যদি একবার অনাস্থা তৈরি হয়ে যায় তাহলে তার খেসারত কিন্তু শুধুমাত্র বিএনপি দিবে না। ধন্যবাদ। শাহবাজ হোসেন। আমরা তো ধরেন বঙ্গবন্ধু হত্যার পরে আগস্ট মাস কাটতে শুরু করছি, খেসারত দিতে দিতেই আমরা এই পর্যন্ত এসেছি। দীর্ঘ 21 বছর সামরিক শাসক জিয়াউর রহমান, সামরিক শাসক এরশাদ, তাদেরকে মোকাবেলা করে করে আমাদের অনেক কর্মী জীবন দিয়েছে, অনেক কর্মী। এবং 2001 থেকে আপনারা পাওয়ারে আসার পরে 26,000 নেতাকর্মী জীবন দিয়েছে। আওয়ামী লীগ হচ্ছে জীবন দেওয়ার পার্টি। আওয়ামী লীগ কখনো মাথা নত করে না। বঙ্গবন্ধু যেমন মাথা নত করেন নাই, শেখ হাসিনার নেতৃত্বে আমাদের কর্মীরাও কিন্তু মাথা নত করে না। শেখ হাসিনা শি ওয়াজ দি টার্গেট টু কিল। 19 বার তিনি মৃত্যুর মুখে দাঁড়িয়েছেন। কাজে আমাদের মেইন কথা হচ্ছে পার্টির লিডারশিপ, একটা পার্টির নেতৃত্ব কতটুকু সৎ, সাহসী, তার উপর নির্ভর করে সেই পার্টির উইনিং মাইন্ড। কাজে আমাদের পার্টি বঙ্গবন্ধু ছিলেন, নেতা ছিলেন, সেই জন্য আজকের বাংলাদেশ। আমাদের পার্টির প্রধান আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কে চিন্তা করেছিল যে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে? কে ভেবেছিল রাজাকারদের বিচার হবে? আপনি নতুন বাংলাদেশে চিন্তা করছেন, কোন বাংলাদেশ? রাজাকারের বাংলাদেশ? আমি রাজাকারের বাংলাদেশে ফিরে যাব না। আমি আজকের বাংলাদেশটাকে শেখ হাসিনা আপনার মুক্তিযুদ্ধের ধারায় নিয়ে এসেছেন, আমি এই ধারায় থাকতে চাই, এই ধারায় এগিয়ে যাব। আর নির্বাচন বলছেন ফেয়ার অ্যান্ড ফ্রি ক্যাটেগরি ইলেকশন, এটা অতীতে হয়েছে, 19তে হয়েছে, 18তে হয়েছে, আপনারা বলেন রাতে হয়েছে। আর আমি বললাম যে হারুন সাহেবকে বললাম একদিন যে আপনি যে বলেন রাতের বেলায় ভোট হয়ে গেছে, আপনি কি দিনে হলেন না রাতে হলেন? কারণ দিনে হয়েছি, তা আপনি দিনে হলেন আর আমি রাতে হয়ে গেলাম। আপনি জিতলে দিনে হলো আর আমি জিতলে রাতে হলো। এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত না করে ক্যাডেবল নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, কারো কথাই হবে না, কারো সিদ্ধান্ত হবে না। এটা সংবিধান আমাকে যে পথে নিয়ে যাবে, সংবিধানে যে কথা লেখা আছে সেই কথা মোতাবেকই নির্বাচন হবে, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। আপনারা 10টার সময় নির্বাচনে অংশ নিয়ে 12টার সময় আপনারা উইথড্র করে চলে যাবেন, এইটা হচ্ছে আপনাদের রাজনীতি। আপনারা সব নির্বাচনে গেলেন, ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে গেলেন, সিটি কর্পোরেশনে গেলেন, পৌরসভায় গেলেন, আবার হঠাৎ করে ইউনিয়ন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। মানে কি আপনাদের পরিকল্পনাটা কি? আপনারা কি ঘোড়া পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন? আপনারা যেভাবে এসেছিলেন একদিন বাটিতে হুইসেল দিয়ে আমি ক্ষমতায় আসলাম, ওইভাবে আসার দিন নেই স্বপন ভাই। আপনি তো ওই দিনে ওই পার্টি করতে ছিলেন না, আপনি ছিলেন বাম ধারার সাথে ছিলেন, আপনি বাম ধারার রাজনীতি করতেন, সেই সমাজতন্ত্রের পলিটিক্স করতেন, সেভাবে গড়ে উঠেছেন। আপনার চিন্তা দৃষ্টিভঙ্গিটা ওইভাবে গড়ে উঠেছে, যে কারণে আপনার সাথে আলোচনা করে ভালো লাগলো। আপনিও আর আপনার জায়গা থেকে আলোচনা করেছেন, আমি আমার জায়গা থেকে আলোচনা করেছি। এই জন্য আপনার আলোচনায়ও একটা সাংস্কৃতিক মান ছিল, কারণ বিকজ আপনি একটা বাম রাজনীতি করে এসেছেন। আপনি আসল বিএনপি না, আপনি আসল বিএনপি রে আপনার কথার কালচার এরকম। আপনি যেমন আওয়ামী লীগ হওয়ার কারণে মন্ত্রিত্ব পান নাই, কোনটা? আপনি যেমন আওয়ামী লীগ হওয়ার কারণে মন্ত্রিত্ব পান নাই। আমি বলছি আমাদের পার্টি দায়িত্ব ভাগ করা আছে, এরা মন্ত্রিত্ব থাকবে, এরা পার্টি করবে, এটা পার্টির সিদ্ধান্ত। পার্টি কি চালাবে কি? সবাই যদি মন্ত্রী হয়ে যায় পার্টি কি সব ক্ষেত্রেই তাই, আমাদের দলেও তাই, আপনাদের দলেও তাই। আপনাদের দলের সাথে আওয়ামী লীগ কি মেলাবেন না? কোথায় আওয়ামী লীগ? ওইটা জনগণের উপরে ছেড়ে দেন, এটা জনগণের পার্টি, জনগণ ঠিক করুক। আচ্ছা স্বপন ভাই, এই যে আপনি এতক্ষণ যে সার্টিফিকেট দিলেন, আমি কিন্তু আমার দল সম্পর্কে কোনো সার্টিফিকেট দেন, বিকজ আমি মনে করি এটা দেওয়ার দায়িত্ব জনগণের। না, জনগণের, কিন্তু আপনার সেই আস্থাটা কেন জনগণের উপরে না? আমরা তো জনগণের পার্টি, আমরা তো এইজন্য জনগণের মত নিজেরা পকেটে নিয়ে ঘুরে বেড়াই। আমরা তো জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। আমাদের কাছে শোনেন, এইজন্য জনগণের ক্ষমতা জনগণের কাছে রাখেন না। বন্দুকের নল দিয়ে ক্ষমতা আসি নাই, আমরা জনগণের ভোট ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় এসেছি। বঙ্গবন্ধু বলছেন যে, মাওসুদ্দিন বলেছেন যে পাওয়ার লাইজ দি ব্যারেল অফ গান। হ্যাঁ, আপনারা ওই লাইনেই চলে গেছেন যে হ্যাঁ পাওয়ার হচ্ছে বন্দুক, কিন্তু আওয়ামী লীগের কাছে ক্ষমতা হচ্ছে বন্দুক না, আওয়ামী লীগের কাছে ক্ষমতা হচ্ছে জনগণ, জনতার শক্তিতে আর বিশ্বাস। গত নির্বাচনে জনগণ যেভাবে, শোনেন, ইটস এ গেম, ইটস এ গেম। খেলায় হেরে গেলেন, হেরে গিয়ে বললেন ফাউল হয়ে গেছে, ফাউল হয়ে গেছে। রাজনীতি গেম না, রাজনীতি এখন হচ্ছে জনগণের। আপনি ম্যারাডোনার গোলটা নিয়েও কিন্তু বিতর্ক ছিল। রাজনীতিকে খেলা হিসেবে দেখাটাই অন্যায়, রাজনীতিটাকে খেলা হিসেবে দেখাটাই অন্যায়। রাজনীতিতে বিতর্ক থাকবে, আলোচনা হবে, হ্যাঁ, যুক্তি থাকবে, আপনার জায়গায় আপনার কথা বলবেন, এবং শেষ পর্যন্ত জনগণকেই মানতে হবে, জনগণকে মানতে, জনগণকে, এবং কিন্তু জনগণ সেই রায়টা দিবে ভোটের মাধ্যমে। জনগণকে মানতে পারছেন না,
এই বেগম জিয়াকে আপনার রক্ষা করতে পারলেন আপনি না। ভোটটা দিয়ে দেন না, না না আপনি একটা জাস্ট শুধু নিরপেক্ষ ভোট দেন। ভোটটা তো হবেই, আপনি সামনে 2 বছর 2.5 বছর গত 2টা নির্বাচনে যেরকম দিয়েছেন সেই কোনটা? ভুলটা স্বীকার করে না, না। একটা অবাধ নির্বাচনের ব্যবস্থা আমরা কোনো করেন, ভুল করি নাই। সমস্ত পুরস্কার পাবেন অথবা না, না, তিরস্কার আমি পাবেন। তো আপনাদের বিএনপির সার্টিফিকেট ওই সাহসটা রাখেন কোনটা যে না, না, জনগণ- আমি তো বিএনপির সার্টিফিকেট নির্বাচন করবো না, আমি নির্বাচন করবো সংবিধান সম্মতভাবে। আপনারা চাচ্ছেন আপনাদের সার্টিফিকেট আবার ফিরে আসো তোমরা ওই ফখরুদ্দিন। সংবিধানে কি লেখা আছে এই নাকি যে ফখরুদ্দিন- জনগণের ভোট থাকবে না, না না যে লেখা আছে ক্ষমতায় থাকবে? না, ফখরুদ্দিন মঈনুদ্দিন মার্কা ইলেকশন, ওই যে ইলেকশনটা আপনারা তৈরি করে দিচ্ছেন মনে আছে? ফখরুদ্দিন মঈনুদ্দিনের ইলেকশন তো 2008 এর ইলেকশন। কোনটা না, এটা হয়েছে যে নির্বাচনের মাধ্যমে আপনারা ক্ষমতায় ওয়ান এসেছেন। ইলেভেন তো আপনারাই আনলেন, ইয়াজউদ্দিন কে ছিল? আপনাদের লোক ছিল। 111 এর বর্তমান শুনে এগুলো বলতে উদ্যোক্তারা যাবেন যে না। beneficiary। বঙ্গবন্ধু হত্যার পরে 15 আগস্টের হত্যার পরে বেনিফিশিয়ারি কে? জিয়াউর রহমান, বিএনপি কে? খন্দকার মোস্তাক, আওয়ামী লীগের জামাতকে নেতা- কে আনলো? আওয়ামী লীগের নেতা খন্দকার জামাত মোস্তাক। থেকে আপনি তো ল্যাব প্রতিস করেছেন, আপনি জার্মানির ইতিহাস জানেন যে হিটলারের পতনের পরে হিটলারের শেষ করছি পার্টি আমি। নিষিদ্ধ হয়ে গেছে। 71 মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জামাত নিষিদ্ধ হয়ে গেছে। শেষ করছি আমি। সেই জামাতকে আপনি আবার রিভাইভ করলো কে? ইউর পার্টি লিডার জিয়াউর রহমান। সুতরাং এই সময় এইগুলো দায় কে নিবে? না, প্রথম আপনারা এখন তত্ত্বাবধায়ক প্রশ্ন সরকারের দাবিতে জামাতকে সাথে নিয়ে যে আন্দোলনটা করলেন, কোনটা নয়। এই প্রথম জামাত কিন্তু সামনে আসলো। জামাতকে সাথে আমরা নেই। দর্শক, আমরা অনুষ্ঠানের জামাতকে শেষ নিয়ে আমরা প্রান্তে বৈঠক কথা রীতিমতো বলি। সম্পর্কে আপনারা লিখতে পারেন আবার বার্তায়, জামাতও ইমেল, SMS এর জানাতে মাধ্যমে, হবে। ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয়মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার এবং ইউটিউবেও দেখতে পারেন এবং এগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন। iOS ডিভাইস থাকলে প্লে অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে দিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য, অনুষ্ঠান সম্পর্কিত তথ্য জানবার জন্য। মিস্টার জহিরুদ্দিন স্বপন এবং ইসলামের হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, কথা হচ্ছিল দেশের কোভিড পরিস্থিতি নিয়ে। পরিস্থিতি এখনও যথেষ্ট পরিমাণে উদ্বেগজনক, যদিও সরকার আশা ব্যক্ত করছে যে তারা ম্যানেজ করে ফেলতে পারবে, কিন্তু লক্ষণ বলছে, কারণ যে সিদ্ধান্তই সরকার নিচ্ছে না কেন সেই সিদ্ধান্তে তার পক্ষে অটল থাকা সম্ভব হচ্ছে না। এবং এই পরিস্থিতি চলতে থাকলে এর সঙ্গে আরও নানান সংকট তৈরি হচ্ছে। সেই সংকট চলতে থাকলে বাংলাদেশের জন্য সামনের দিনগুলো ভয়াবহ। সরকারকে তার দায় যেমন নিতে হবে এবং সরকার টিকার ব্যবস্থা করার দায়িত্ব তার, সেই টিকার ব্যবস্থা তাকে করতে হবে। নাগরিক হিসেবে আমাদের যথেষ্ট সচেতনতার অভাব রয়েছে। সব দায় আবার সরকারের উপরে চাপালে হবে না, সেই দায়টাও আমাদেরকে নিতে হবে। আমরা এখনও স্বাস্থ্যবিধি মেনে চলি না, মাস্ক পরি না, পারস্পরিক দূরত্ব বজায় রাখি না। এই কাজগুলো আমাদের করতে হবে। অন্যদিকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যে অনিয়ম অন্যায় যেগুলো আছে সেগুলো থেকে নিজেকে পরিত্রাণ করবার জন্য দেশের স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, গণতন্ত্র এগুলোকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এবং আলোচনার মধ্যে একটি ভালো নির্বাচনের কথা এসছে। একদিকে আছে সকলের মত নিয়ে যে নির্বাচন হওয়া উচিত, সেই নির্বাচন সকলের অংশগ্রহণে, অন্যদিকে সংবিধান সম্মত উপায় নির্বাচন। সংবিধান সম্মত উপায় যে নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু জনগণের অংশগ্রহণের ভিত্তিতে হওয়ার কথা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।